আপনি কি প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেন আর সেই জন্য অফিস থেকে পাওয়া ফর্ম 16-এর উপরেই নির্ভর করেন? তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। কারণ ১ এপ্রিল থেকে আয়কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার রিটার্ন ফাইলিংয়ের পদ্ধতিতে। নতুন আয়কর আইন ২০২৬ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যাচ্ছে আইটিআর ফাইলিংয়ের কাঠামো। সবচেয়ে বড় পরিবর্তন হল দীর্ঘদিন ধরে ব্যবহৃত ফর্ম 16 ধীরে ধীরে বাদ পড়তে চলেছে। তার জায়গায় আসছে নতুন ফর্ম 130। এখন প্রশ্ন হল, ফর্ম 16 বাদ পড়লে কিভাবে আপনি আয়কর রিটার্ন জমা দেবেন? ফর্ম 16 এতদিন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসাবে কাজ করত। এটি মূলত একটি টিডিএস সার্টিফিকেট, যা আপনার এমপ্লয়ার আপনাকে দিতেন। এতে আপনার বেতন, ট্যাক্স কাটা হয়েছে কত, ছাড় পেয়েছেন কত, এই সমস্ত তথ্য থাকত। কিন্তু নতুন নিয়মে এই ফর্মের জায়গা নিচ্ছে ফর্ম 130, যা আরও বিস্তারিত এবং তথ্য নির্ভর একটি ডকুমেন্ট হিসেবে তৈরি করা হয়েছে। আয়কর দপ্তরের মতে এর ফলে রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ভুল কমবে এবং পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। ফর্ম 130-র গঠন একটু আলাদা। এটি 3টি ভাগে বিভক্ত থাকবে। প্রথম অংশে থাকবে এমপ্লয়ার এবং এমপ্লয়ির সমস্ত প্রাথমিক তথ্য, অর্থাৎ আপনার নাম, প্যান নম্বর, প্রতিষ্ঠানের বিবরণ, এই সব কিছু। দ্বিতীয় অংশে থাকবে আপনার বেতনের পূর্ণাঙ্গ বিবরণ এবং কোন কোন ক্ষেত্রে আপনি ছাড় পাচ্ছেন তার বিস্তারিত হিসাব। এখানে বেতনের বিভিন্ন উপাদান আলাদা করে দেখানো হবে, যেমন বেসিক স্যালারি, অ্যালাওয়েন্স, ডিডাকশন ইত্যাদি। তৃতীয় অংশে থাকবে সম্পূর্ণ আয়করের হিসাব, অর্থাৎ আপনার মোট আয় কত, তার ওপর কত কর ধার্য হয়েছে, কতটা টিডিএস কাটা হয়েছে এবং চূড়ান্তভাবে আপনার কত ট্যাক্স দিতে হবে বা রিফান্ড পাবেন, সব কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই নতুন ফর্মের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আরও বিস্তারিত এবং স্বয়ংক্রিয়ভাবে যাচাইযোগ্য তথ্য প্রদান করবে। আয়কর দস্তার জানিয়েছে, ফর্ম 130 তৈরি করা হবে ট্রেসেস পোর্টালের মাধ্যমে, অর্থাৎ এটি আলাদাভাবে ম্যানুয়ালি তৈরি করা যাবে না। ফলে তথ্যের নির্ভুলতা অনেকটাই বাড়বে এবং ভুয়ো বা ভুল তথ্য দেওয়ার সুযোগ কমবে। নতুন এই ব্যবস্থায় আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। যারা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনের হিসাব আরও নির্ভুলভাবে দিতে হবে, কারণ এখন সমস্ত তথ্য ডিজিটালি সংযুক্ত থাকবে এবং সহজেই যাচাই করা যাবে। এনআরআই বা উচ্চ আয়ের ব্যক্তিদের ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রকাশের নিয়ম আরও কঠোর হতে পারে। এর ফলে আয়কর দপ্তরের নজরদারি বাড়বে এবং লুকোনো সম্পত্তি বা আয়ের সুযোগ কমবে। অন্যদিকে প্রবীণ নাগরিকদের জন্য এই পরিবর্তন কিছুটা সুবিধাজনক হতে পারে। তাদের পেনশন, সুদ থেকে আয় বা অন্যান্য উৎসের আয় স্পষ্টভাবে দেখানো থাকবে, ফলে রিটার্ন ফাইল করা সহজ হবে। এই নতুন ব্যবস্থার অন্যতম বড় সুবিধা হল প্রি-ফিল্ড ইনফরমেশন, অর্থাৎ আপনি যখন আয়কর রিটার্ন ফাইল করবেন তখন অনেক তথ্য আগেই পূরণ করা থাকবে। এর সঙ্গে থাকবে অটো ভ্যালিডেশন চেক, যা আপনার দেওয়া তথ্যের মধ্যে কোনো অসামঞ্জস্য থাকলে তার সঙ্গে সঙ্গেই ধরতে পারবে। ফলে ভুল হওয়ার সম্ভাবনা কমবে এবং রিটার্ন প্রসেসিংও দ্রুত হবে। এছাড়া আয় আর ট্যাক্স রেকর্ডের মধ্যে যদি কোনো গরমিল থাকে তা সহজেই বোঝা যাবে, ফলে ভবিষ্যতে নোটিশ বা জটিলতা এড়ানো সম্ভব হবে। সব মিলিয়ে ফর্ম 16 থেকে ফর্ম 130-তে পরিবর্তন শুধু একটি ফর্ম বদল নয়, বরং পুরো আয়কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল এবং ডিজিটাল করার একটি বড় পদক্ষেপ। তবে এই পরিবর্তনের ফলে প্রথম দিকে কিছুটা বিভ্রান্তি তৈরি হতে পারে, বিশেষ করে যারা এতদিন ফর্ম 16-এর ওপর নির্ভর করতেন। তাই সময় থাকতে এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন হওয়া জরুরি, কারণ 1 এপ্রিলের পর থেকেই এই পরিবর্তন কার্যকর হতে চলেছে, আর তার প্রভাব পড়বে আপনার আয়কর রিটার্ন জমা দেওয়ার পুরো প্রক্রিয়ার ওপর। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ভারতে টিভি দেখার অভিজ্ঞতা কি সত্যিই আগের মতো সহজ ও সাশ্রয়ী রয়েছে? আপনি কি কখনো খেয়াল করেছেন, ভালো কন্টেন্ট দেখার পরেও মাসের শেষে বিল নিয়ে অসন্তোষ থেকেই যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট, যা ভারতের ব্রডকাস্টিং সেক্টরের ভিতরে থাকা বড় সমস্যাগুলিকে সামনে নিয়ে এসেছে। সম্প্রতি একটি সমীক্ষা বলছে, ভারতের ব্রডকাস্টিং ব্যবস্থায় এমন কিছু কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে, যা একদিকে দর্শকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে, অন্যদিকে সম্প্রচারকারী সংস্থাগুলির ব্যবসায়িক স্থিতিশীলতাকেও দুর্বল করে দিচ্ছে। এই সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান নিয়ন্ত্রক কাঠামো, যা পরিচালনা করে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। এই রিপোর্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে তা হল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম অপারেটর বা ডিপিওদের আধিপত্য। এর মধ্যে পড়ে এমএসও, এলসিও এবং ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। সহজ ভাষায় বললে, এই সংস্থাগুলি দর্শক এবং কন্টেন্টের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। কিন্তু সমস্যা হলো, এই সেতুবন্ধন এখন অনেক ক্ষেত্রে গেট কিপারের ভূমিকা নিচ্ছে। অর্থাৎ কোন চ্যানেল আপনি সহজে দেখতে পাবেন, কোনটি খুঁজে পেতে অসুবিধা হবে,
কোন প্যাকেজে কী থাকবে এসবই অনেকাংশে নিয়ন্ত্রণ করছে এই ডিপিওরা। অন্যদিকে যারা কন্টেন্ট তৈরি করছে অর্থাৎ ব্রডকাস্টাররা, তাদের ওপরই রয়েছে সম্পূর্ণ বিনিয়োগের ঝুঁকি, কিন্তু সেই তুলনায় তারা পাচ্ছে অনেক কম আর্থিক অংশ। এই পরিস্থিতির পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে TRAI এর নিউ ট্যারিফ অর্ডার বা NTO এবং নিউ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা NRF। এই ব্যবস্থায় একটি 2 স্তরের মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা হয়েছে। একদিকে নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি বা NCF, অন্যদিকে আলাদা করে চ্যানেলের জন্য খরচ। এই NCF-ই এখন সবচেয়ে বিতর্কিত বিষয় হয়ে উঠেছে। রিপোর্ট বলছে প্রায় 94% দর্শক মনে করেন এই ফি অন্যায্য। এমনকি 84.6% মানুষ জানিয়েছেন ফ্রি টু এয়ার চ্যানেল দেখার জন্যেও NCF দিতে হওয়ায় তারা অসন্তুষ্ট। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শকেরা কন্টেন্ট নিয়ে খুশি, কিন্তু বিল নিয়ে খুশি নন। প্রায় 70% মানুষ টেলিভিশন প্রোগ্রামের মান নিয়ে সন্তুষ্ট, কিন্তু 68% মানুষই জানেন না কিভাবে তাদের NCF হিসাব করা হচ্ছে। এই বিভ্রান্তি প্রমাণ করে যে সমস্যাটি কেবল মূল্য নয়, বরং পুরো মূল্য নির্ধারণ ব্যবস্থার মধ্যেই রয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিকটিতে। একটি গড় মাসিক টিভি বিল যদি 300 টাকা ধরা হয়, তার মধ্যে প্রায় 240 টাকা বা প্রায় 80%ই থেকে যাচ্ছে ডিপিওদের কাছে। অর্থাৎ যারা কন্টেন্ট তৈরি করছে তারা পাচ্ছে মাত্র 20%। এই অশুভ বণ্টন ব্রডকাস্টারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ তারা যদি যথেষ্ট আয় না করে তাহলে নতুন কন্টেন্টে বিনিয়োগ করার আগ্রহ কমে যাবে। এর ফলে দীর্ঘমেয়াদে কন্টেন্টের মান এবং বৈচিত্র্য দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যান্ডলিং বা চ্যানেল প্যাকেজিংয়ের ওপর বিধিনিষেধ। বর্তমান নিয়ম অনুযায়ী ব্রডকাস্টাররা সহজে ফ্রি টু এয়ার এবং পে চ্যানেল একসাথে প্যাকেজ করতে পারে না, এবং ডিসকাউন্টের ওপরও সীমা রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রায় 96% দর্শকই প্যাকেজ বা বান্ডেল পছন্দ করেন, কারণ এতে খরচ কম হয়, চ্যানেল খুঁজে পাওয়া সহজ হয় এবং দেখার অভিজ্ঞতাও ভালো হয়। ফলে নিয়ম এবং দর্শকের চাহিদার মধ্যে একটি সুস্পষ্ট ফাঁক তৈরি হয়েছে। এই সমস্যাগুলির প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। 2022 সালে যেখানে পে টিভি গ্রাহকের সংখ্যা ছিল প্রায় 12 কোটি, তা 2026 সালের মধ্যে কমে 8.4 কোটিতে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ফ্রি টু এয়ার প্ল্যাটফর্ম যেমন ডিডি ফ্রি ডিশ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে মূল্য সংবেদনশীল গ্রাহকদের মধ্যে এর গ্রহণযোগ্যতা বাড়ছে এবং 2030 সালের মধ্যে এর গ্রাহক সংখ্যা 5.7 কোটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হয়েছে। এছাড়াও আবিজ্ঞান ক্ষেত্রেও চাপ বাড়ছে। 2025 সালে টেলিভিশন আবিজ্ঞানের আয় প্রায় 1.5% কমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। গত 3 বছরে প্রায় 50টি চ্যানেলের লাইসেন্স বাতিল হয়েছে, যা ছোট ব্রডকাস্টারদের ওপর চাপের ইঙ্গিত দেয়। এই পুরো পরিস্থিতির পেছনে 3টি বড় কারণ কাজ করছে: উচ্চ ডিস্ট্রিবিউশন খরচ, কঠোর নিয়ন্ত্রক বিধিনিষেধ এবং দর্শকের ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝোঁক। এই পরিস্থিতিতে কি করা যেতে পারে? রিপোর্টে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। প্রথমত, পে চ্যানেলের ওপর মূল্য সীমা তুলে দেওয়া উচিত, যাতে ব্রডকাস্টাররা নিজেদের মতো করে মূল্য নির্ধারণ করতে পারে। দ্বিতীয়ত, চ্যানেল বান্ডলিংয়ের ক্ষেত্রে আরও স্বাধীনতা দেওয়া প্রয়োজন, যাতে দর্শকেরা সাশ্রয়ী প্যাকেজ পেতে পারেন। তৃতীয়ত, NCF উল্লেখযোগ্যভাবে কমানো উচিত, যাতে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কমে। চতুর্থত, ক্যারেজ ফি বা চ্যানেল বহনের জন্য নেওয়া অতিরিক্ত চার্জ তুলে দেওয়া উচিত এবং মাস্ট ক্যারি নিয়ম আরও স্পষ্ট করা প্রয়োজন। সবশেষে, রাজস্ব বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য আনা জরুরি। যারা কন্টেন্ট তৈরি করছে তাদের প্রাপ্য অংশ বাড়াতে হবে, যাতে তারা নতুন কন্টেন্টে বিনিয়োগ করতে উৎসাহিত হয়। এই সমস্ত পরিবর্তনের লক্ষ্য একটাই: একটি সুষম এবং টেকসই ব্রডকাস্টিং ইকোসিস্টেম তৈরি করা, যেখানে দর্শক, ব্রডকাস্টার এবং ডিস্ট্রিবিউটর 3 পক্ষই সমানভাবে লাভবান হবে। বর্তমান সময়ে যখন ডিজিটাল প্ল্যাটফর্ম দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন টেলিভিশন শিল্পের সামনে বড় চ্যালেঞ্জ হল নিজেকে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়া। এই রিপোর্ট সেই প্রয়োজনীয় পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। এখন দেখার বিষয়, নীতি নির্ধারকরা কত দ্রুত এবং কিভাবে এই সমস্যাগুলির সমাধান করেন। কারণ শেষ পর্যন্ত একটি সুস্থ মিডিয়া ইকোসিস্টেম শুধু বিনোদনের জন্য নয়, বরং গণতান্ত্রিক তথ্য প্রবাহের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।